আসসালামু আলাইকুম। শুরুতেই তোমাদের জন্য শুভকামনা। স্বাভাবিক সময়ের প্রত্যাশায় আজকের সকালের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি তাহমিনা বিনতে আহমদ, সহকারী অধ্যাপক বাংলা, ধামরাই সরকারি কলেজ, ধামরাই, ঢাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানুসিংহ ঠাকুর। ছোট গল্প অপরিচিতার চতুর্থ পর্ব নিয়ে আজকের আলোচনা শুরু করছি। কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না। যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে, সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এ লেখা শেষ করিয়া দেই। গত ক্লাসে আমরা দেখেছি যে একটা সুন্দর সমাপ্তির মধ্যে গল্পটি শেষ হতে পারত, কিন্তু দেখা যাচ্ছে যে সুন্দর সমাপ্তি হলো না এবং শেষ থেকেই নতুন করে তা পল্লবিত হয়েছে। এবং এই কথা বলেই লেখক গল্পের সমাপ্তি টানতে চাচ্ছেন। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। আমার উপরে ভার ছিল, কারণ মামা এবারেও হাবড়ার পুল পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম। ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়া উঠিলাম। আলোতে অন্ধকার মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, আর সবই অজানা, অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা, এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে, তাহাই দেখাইয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন। আলোর নিচে সবুজ পর্দা টানা। তোরঙ্গ, বাক্স, জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে। তাহারা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব, সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছি। অনুপম মাকে নিয়ে তীর্থ ভ্রমণে যাচ্ছে এবং এর সম্পূর্ণ দায় দায়িত্ব ছিল অনুপমের উপরই, কারণ মামা এবারেও কলকাতার বাইরে যাবেন না। লেখক রেলগাড়িতে ঘুমাচ্ছিলেন এবং ঝাঁকানি খেতে খেতে মাথার মধ্যে নানা রকম এলোমেলো স্বপ্ন তার মধ্যে দোল খাচ্ছিল। হঠাৎ একটি স্টেশনে সে জেগে উঠল এবং মনে হচ্ছে আলো এবং অন্ধকারে মেশা কোনো স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি যেন তার কাছে চেনা, আর সবই যেন অচেনা। স্টেশনে যে বাতি ছিল সেগুলো দাঁড়িয়ে যেন পুরো পৃথিবীটাকে অচেনা করে দিয়েছে, এবং যা চারদিকে তা যেন বহু দূর। গাড়ির মধ্যে অনুপমের মা ঘুমাচ্ছিলেন এবং গাড়ির ভেতরে যে আলো ছিল সেই আলোর নিচে সবুজ পর্দা টানা ছিল।
এবং জিনিসপত্র এলোমেলো হয়ে পড়েছিল। এই সবুজ আলো আঁধারির সন্ধ্যায় অল্প অল্প আলোতে থাকা এবং না থাকার মাঝে কেমন একটি অবস্থায় লেখক পড়ে আছেন বলে তার মনে হচ্ছে। এমন সময়ে সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এ গাড়িতে জায়গা আছে। এই এলোমেলো সময়ের ভেতরে অন্ধকারে সেটাকে লেখক অদ্ভুত বলে সম্বোধন করছেন। এবং এই সময়ে তিনি শুনতে পেলেন কে যেন বলছে যে তাড়াতাড়ি চলে আয়, এবং এই যে কম্পার্টমেন্ট, এখানে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম, বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনই করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এ গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটা শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা। শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। লেখকের কাছে মনে হলো যেন একটি সুর কিংবা গান শুনলেন, এবং বাঙালি মেয়ের গলায় বাংলা কথা তার কাছে এমন একটি সময়ে শুনলেন যেন সেটা অত্যন্ত মধুর হয়ে তার কাছে ধরা দিল। এই গলাটিকে কেবল অনুপমের কাছে যে কোনো একটি মেয়ের গলা বলে সাধারণভাবে ছেড়ে দেওয়া চলে না। এটাকে তিনি অসাধারণত্ব দিয়েছেন এভাবে যে এমন একটি মানুষের গলা শুনলেই মন ভেতর থেকে বলে ওঠে, এমন কণ্ঠ তো আর শুনি নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। লেখক বলছেন যে তার কাছে গলার স্বরটা সবচেয়ে বড় সত্য, এবং রূপ জিনিসটি, সৌন্দর্য জিনিসটি, সেটাও ছোট করে দেখার মতো নয়, কিন্তু মানুষের ভেতরে যা অন্তরতম, মানে ভেতর থেকে মানুষটা যেরকম, সেটাই যেন তার গলার স্বর দিয়ে তার চেহারায় ফুটে ওঠে। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। গাড়ি চলিল। আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। এ যেন তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষেই তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপর আসিয়া বসিয়াছ।
কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কমলতায় এতটুকু দাগ পড়ে নাই। অনুপম তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে মুখ বের করে দিলেন তাকে দেখার জন্য, কিন্তু প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়িয়ে স্টেশন গার্ড তার একচক্ষু লণ্ঠন দেখিয়ে দিল, অর্থাৎ একদিকে খোলা 3 দিক ঢাকা বিশেষ ধরনের লণ্ঠন, যা রেলপথে সংকেত দেখানোর কাজে ব্যবহৃত হয়। গাড়ি চলল এবং অনুপম জানালার কাছে বসে থাকলেন। অনুপমের চোখের সামনে কোনো দৈহিক অবয়ব ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে তিনি যেন আরেকটি হৃদয়ের খোঁজ পেলেন। সে যেন তারাময় রাত যেমন চারদিকে আবৃত করে ধরে, কিন্তু তাকে স্পর্শ করা যায় না, ঠিক তেমনিভাবে সেই অচেনা কণ্ঠস্বর যেন তাকে তার চারপাশ আবৃত করে রেখেছে। লেখক তাকে অচেনা সুর, অচেনা কণ্ঠের সুর এবং বলছেন যে এবং এতদিন যার প্রত্যাশা তিনি করেছেন সে যেন সেই আসনটির উপর এসে বসেছে, এবং লেখকের চঞ্চল হৃদয়ের উপরে তার পুষ্প পল্লব মেলে ধরেছে এবং এমনভাবে ফুল হয়ে ফুটেছে যে তার একটি পাপড়িও নষ্ট হয়নি, এবং তার যে স্নিগ্ধতা, তার যে সরলতার উপর এতটুকু দাগ পড়েনি। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহার একটি মাত্র দুয়া, গাড়িতে জায়গা আছে? আছে কি জায়গা আছে কি? জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাউকে চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র। সে যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্র আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি, এক নিমেষও দেরি করি নাই। লোহার রেলগাড়ি, চলন্ত রেলগাড়ি অবিরাম ধাতব ধ্বনি বোঝাতে মৃদঙ্গ শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে, এবং এর সাথে তাল দিতে দিতে যেন একটি গানের আবহ তার মধ্যে সৃষ্টি হয়েছে, এবং সেই গানের একটি মাত্র ধোঁয়া, অর্থাৎ গানের যে অংশ দোহাররা বারবার পরিবেশন করেন, সেই কথাটির মতো গাড়িতে জায়গা আছে এই কথাটাই যেন তার কাছে বারবার
উচ্চারিত হচ্ছে। জায়গা যে সহজে পাওয়া যায় না এবং কেউ যে কাউকে চেনে না, এই কথাটা লেখক বোঝাচ্ছেন এখানে। এই চেনা না চেনার অংশটুকু কুয়াশার প্রতীকে ব্যবহার করছেন, যেটা মায়া, এবং কুয়াশা যখন ছিন্ন হয় তখনই দুজনের চেনা কিংবা পরিচয়ের সূত্রপাত হয়। এবং লেখক সেই কণ্ঠের চিরচেনা রূপকে লেখকের কাছে মনে হচ্ছে তিনি এই কণ্ঠটির সাথে খুব পরিচিত, এবং জায়গা আছে এই কথাটির সাথে লেখক যেন নিজেকে মিলিয়ে দিয়েছেন। এবং লেখক বলছেন যে যখনই কল্যাণী তাকে ডেকেছে তখনই তিনি এক মুহূর্ত যেন দেরি করেননি, এরকম একটি অনুভবের মধ্যে লেখক বিরাজ করছেন সেই কণ্ঠ শোনার পর। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না। প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম। ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়া যায়। অনুপম রাতে খুব ভালো করে ঘুমাতে পারলেন না, এবং যতবার ট্রেন স্টেশনে থামলো ততবারই তিনি মুখ বাড়িয়ে সেই কণ্ঠের সেই জাদুকরী কণ্ঠের মানুষটিকে খুঁজছিলেন, যাতে সে নেমে না যায় এবং তার সাথে দেখা না হয়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আর্দালির দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোনো এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাইর হইয়াছেন। 2-3 মিনিট পরে গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়, দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। রাত শেষে পরদিন সকালে একটা বিশাল স্টেশনে গাড়ি বদলাতে হবে, এবং যেহেতু অনুপমের ফার্স্ট ক্লাসের টিকিট, সেহেতু সে মনে করেছিল যে ভিড় হবে না। কিন্তু যখন গাড়ি বদল করার জন্য প্ল্যাটফর্মে নামলেন তখন দেখলেন সাহেবদের আর্দালি আসবাবপত্র নিয়ে সেই গাড়ির জন্য অপেক্ষা করছে, এবং কোনো এক বাহিনীর বড় জেনারেল সাহেব ভ্রমণে বের হয়েছেন, এবং 2-3 মিনিট পরেই সেই সাহেবের গাড়ি আসলো, এবং বুঝলেন যে ফার্স্ট ক্লাসের আশা তাকে ত্যাগ করতে হবে, এবং মাকে নিয়ে কোন গাড়িতে উঠবেন সে নিয়ে ভীষণ বিব্রতকর অবস্থার মধ্যে পড়লেন, এবং যেখানেই দেখছিলেন সেখানেই ভিড়। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হতে একটি মেয়ে অনুপমের মাকে লক্ষ্য করে আমন্ত্রণ জানালেন যে তাদের কম্পার্টমেন্টে ওঠার জন্য। আমি তো চমকিয়া উঠিলাম। সে আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোয়া জায়গা আছে।
ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রহিল, গ্রাহ্যই করিলাম না। এবং অনুপম কণ্ঠটি শুনে চমকে উঠলেন এবং সেই কণ্ঠটাকে অনুপম চিনতে পারলেন, যেটা গত রাত্রে সেই কণ্ঠ শুনেছিলেন যে জায়গা আছে, এবং শব্দটা তার কাছে পরিচিত হওয়ার সময়ে সে আর বিলম্ব না করে জিনিসপত্র নিয়ে সেই গাড়িতে ওঠার চেষ্টা করলো। এবং অনুপম নিজেকে নিজেই অক্ষম বলছেন এই কারণে যে সেই মেয়েটি কুলিদের কাছ থেকে তাড়াতাড়ি গাড়িতে বিছানাপত্র টেনে নিল, কেননা অনুপমকে অত্যন্ত আদর যত্নে মানুষ করা হয়েছিল। স্বাভাবিক জীবনের এই যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমে সে ততটা অংশগ্রহণ করেনি কিংবা করতে দেওয়া হয়নি। কাজে এই ছোটোখাটো বিষয়গুলো সম্পর্কে সে একেবারেই পরিচিত ছিল না, এবং সেজন্য সে নিজেকে নিজেই অক্ষম বলে ব্যঙ্গ করছে। এবং শেষ পর্যন্ত যে একটি ক্যামেরা, সেটা স্টেশনে পড়ে রইল, কিন্তু লেখকের অনুপমের কিছুই করার ছিল না। তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না। এবং এরপর লেখক বলছেন যে এরপর কাহিনীটাকে কীভাবে তিনি এগিয়ে নেবেন সেটা তিনি বুঝতে পারছেন না। যে অখণ্ড আনন্দ তার মনের ভেতরে নিয়ে তিনি বসেছিলেন, সেটা কখন শুরু করবেন এবং কোথায় শেষ করবেন সেটা বুঝতে পারছেন না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম, তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখের পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটুও ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিতা অপূর্ব। ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই। এবার যে সুরটিকে লেখক গত রাতে যে সুরের সাথে কিংবা কথার সাথে পরিচিত হয়েছিলেন, তাকে এবার সামনাসামনি দেখলেন এবং তার হৃদয়ে তাকে সুরের মতোই সুন্দর বলে মনে হলো। মায়ের দিকে চাইলেন, দেখলেন যে তার মাও অপলক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে। এবার আমরা কল্যাণীর এই প্রথম আমরা কল্যাণীর সামনাসামনি সৌন্দর্যের বর্ণনা দেখতে পাচ্ছি। কিন্তু নবযৌবন দেখা যাচ্ছে যে
16-17 বছর বয়সে মেয়েদের যেমন সৌন্দর্য থাকে এবং সেই সৌন্দর্যের কোথাও যেন একটুও কম বেশি নেই, কিংবা কোথাও অতিরিক্ত হয়নি, সবই কেমন স্বাভাবিক। এবং সেজন্যই বলছেন যে এর গতি অত্যন্ত সহজ এবং এর আলোকছোটা অত্যন্ত নির্মূল। সৌন্দর্যের যে শুদ্ধতা সেটা অপূর্ব এবং এর কোনো জায়গায় কোনো আড়ষ্টতা কিংবা জড়ত্ব নেই। আমি দেখিতেছি বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কী রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশে ভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরীর মতো সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া, যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল। তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার অন্ত ছিল না। লেখক বলছেন যে এত সূক্ষ্মভাবে কোনো কল্যাণী সম্পর্কে বর্ণনা করা তার পক্ষে সম্ভব নয় এবং তার পরনের কাপড় সে কীভাবে পরেছে সেটাও সঠিক করে অনুপম বলতে পারবে না। কিন্তু খুব সাধারণভাবে এমন একটা বিষয় ছিল যে তার বেশভূষায় কোনো কিছুই তার ব্যক্তিত্ব কিংবা ব্যক্তিত্বকে অতিক্রম করেনি, কিংবা কোনো অসঙ্গতি তাকে চোখে পড়ার মতো কোনো অসঙ্গতি তার মধ্যে ছিল না। এবং এইভাবে এখানে লেখক উপমা দিচ্ছেন যে রজনীগন্ধার ফুলের মতো যেমন সে বৃন্ত কিংবা শাখার উপর দাঁড়িয়ে সে তার গাছের এবং গাছকে সে অতিক্রম করে উঠেছে রজনীগন্ধার ফুলের মতো, ঠিক সেইভাবেই লেখক এখানে কল্যাণীর বর্ণনা দিচ্ছেন। তার কল্যাণীর সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল এবং তাদের সাথে কল্যাণী হাসি এবং কথা বলছিল। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষের সঙ্গে ছেলে মানুষই কথা। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। সঙ্গে কতগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই। তাহার কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়িল। এই গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধাকণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে, মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয়, তাহাকেই শোনে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যকিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে সে ওই তরুণীর অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার।
লেখক এখানে বলছেন যে বাচ্চাদের সাথে কল্যাণী খুব অন্তরঙ্গভাবে মিশছিল এবং বাচ্চারা কোনো একটি গল্প শোনানোর জন্য তাকে অনুরোধ করলো এবং অনুপম মনে করছে যে এই গল্পটি হয়তো সে 20-25 বার শুনিয়েছে, কিন্তু মেয়েরা কেন বারবার তার কণ্ঠে গল্প শুনতে চাচ্ছে সেটা লেখক বুঝতে পেরেছেন। যে সেই সুধা কণ্ঠের যে কণ্ঠের যে এত সুন্দর কণ্ঠ, যে সেই কণ্ঠে সব কথাগুলোই যেন শোনার মতো সুন্দর হয়ে ওঠে এবং মেয়েটির সমস্ত শরীর মন একেবারে প্রাণ প্রাচুর্যে ভরা এবং তার সমস্ত কথা বলায় এবং স্পর্শে স্বতঃস্ফূর্ত প্রাণের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এবং তা যেন সূর্যের আলোর মতো আপনা আপনি ঠিকরে বের হয়ে যায়। এবং যখন মেয়েরা তার মুখে গল্প শোনে তখন মনে হয় যে তখন সেগুলো গল্প নয়, মনে হয় যে তার হৃদয়ের উপর প্রাণের স্বতঃস্ফূর্ত প্রাণের যে ঝর্ণা, সেই ঝর্ণার স্রোতই যেন তাদের উপর দিয়ে বয়ে যায়। তার সেই উদ্ভাসিত প্রাণ কল্যাণীর প্রাণ প্রাচুর্যে ভরা উপস্থিতি যেন সে দিনের সূর্য কিরণকে, লেখকের প্রাণে সূর্য কিরণকে সজীব সতেজ করে তুলল এবং মনে হলো যে লেখককে যে প্রকৃতি যে আকাশ দিয়ে জড়িয়ে আছেন কিংবা বেষ্টন করে আছেন, সেটা যেন সেই তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। সেই প্রকৃতির সাথে কল্যাণীর তুলনা করছেন। পরের স্টেশনে পৌঁছিতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানামোট কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কল্লহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানামোট চাহিয়া লইতে পারিলাম না, হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না। এরপরে দেখা যাচ্ছে যে পরের স্টেশনে যখন পৌঁছলেন তখন মেয়েটি বেশ একটু চানামোট কিনে মেয়েদের সঙ্গে মিলে নিতান্ত ছেলে মানুষের মতো হাসতে হাসতে এবং অসংকোচে খেতে লাগলো। এবং লেখকের স্বভাব যেমন নিজের মধ্যে থাকা, এবং সেজন্যই তিনি মেয়েটির কাছে হাসি মুখে এক মুঠ চানা চাইতে পারলেন না এবং হাত বাড়িয়ে কেন তার যে লোভ হচ্ছে সে লোভটাও স্বীকার করতে পারলেন না। সেটাই লেখক এখানে মনে মনে আক্ষেপ করছেন, কেননা এইভাবে নিজেকে প্রকাশ করা তার প্রকৃতি বিরুদ্ধ কিংবা স্বভাব বিরুদ্ধ। আজ আমরা এ পর্যন্তই থাকি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।